হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 3929 ভ্যাকেন্সিতে অ্যাকচুয়াল কারা নিয়োগ পাবেন, কোন কোন চাকরি প্রার্থীরা 3929-এ চাকরি পাবেন বলে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন। গতকাল 16,500 রিক্রুটমেন্টের মামলার শুনানির সময় এই 3929 সম্পর্কে কি মন্তব্য করলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। গতকালকে এই 16,500 নিয়োগে বিএডরা কি সংকটপূর্ণ অবস্থাতে রয়েছে? অন্যদিকে সুপ্রিম কোর্টে এই 3929 মামলার বর্তমান অবস্থা কি রয়েছে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি 2014 সালের প্রাথমিক টেট থেকে 2021 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল। সেখানে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিধারী ক্যান্ডিডেটরাই চাকরি পেয়েছিল। সেখানে সিংহভাগই ছিল বিএড ক্যান্ডিডেট। কিন্তু এই 16,500 রিক্রুটমেন্টে গুরুতর অভিযোগ আছে। কিছু চাকরি প্রার্থী তারা আরটিআর মাধ্যমে জানতে পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 নিয়োগে এই 3929 শূন্য পদে রিক্রুটমেন্ট করেনি। ফলে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই মামলার স্ট্যাটাসটাও আমরা বর্তমানে দেখে নেব। গতকাল অর্থাৎ 8ই মার্চ 16,500 মামলার শুনানির সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সমস্ত কিছুই তিনি খতিয়ে দেখেছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শুরু করে এনসিটির যে রুলস, সেই রুলস তিনি ডিটেলসে পড়ে দেখেছেন। কি ছিল সেই রুলস? 2018 সালের বিএডদের জন্য এনসিটির রুলস তিনি পড়ে দেখেছেন। 2018 সালে বিএডদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য প্রথম গেজেট নিয়ে এসেছিল। এরপর 2021 সালে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটদের নিয়ে 2014 সালের টেট থেকে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া 16,500 রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিষয়টি মাননীয় বিচারপতির ওয়াকিবহালে রয়েছে। এরপর 2023-এর 11ই আগস্ট এনসিটির যে রুলস, বিএড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সেই রুলস সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। বিএডরা আর কোনোভাবেই প্রাথমিকে এলিজিবল থাকে না। গতকালকে পর্ষদের অ্যাডভোকেট তিনিও সংশয়ে আছেন যে অ্যাকচুয়ালি প্রাথমিকে বিএডদের বাতিল কবে থেকে কার্যকর করা হবে, সেটা রেট্রোস্পেক্টিভ হবে না প্রসপেক্টিভ হবে। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা ক্লারিফিকেশন চাইলেন না কেন সুপ্রিম কোর্টে? পর্ষদের অ্যাডভোকেট তখন বলেন, আমরা ক্লারিফিকেশন চাইনি, আমরা ধরেই নিয়েছি অর্ডারটি রেট্রোস্পেক্টিভ হবে। 16,500 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাদের পক্ষে রয়েছে, বিএডদের পক্ষে নাকি ডিএলএডদের পক্ষে? গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন শুনানি হয় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট তিনি কিন্তু এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। গতকাল তিনি জানিয়েছেন কোর্টকে যে তিনি বিএডদের পক্ষেও নন, আবার ডিএলএডদের পক্ষেও নন। এর আগে সুপ্রিম কোর্টে যখন বিএড ভার্সেস ডিএলএড এর মামলাটি চলছিল তখন পর্ষদ সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে মামলার রায় যাই হোক না কেন রাজ্যে 16,500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এই বিএড ক্যান্ডিডেটদের সেখানে সিংহভাগ রয়েছে, তো তাদের দিকটা একটু ভেবে যেন তারা অর্ডার দেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু সাড়া দিয়েছিল যে তারা যারা চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু কোনোভাবে সুপ্রিম কোর্ট ডিস্টার্ব করবে না। গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে, নতুন করে কোনো বিএডরা আর নিয়োগপত্র পাবেন না প্রাথমিকে। বিএড ক্যান্ডিডেট আর ইনএলিজিবল ফর প্রসপেক্টিভ অর রেট্রোস্পেক্টিভ, এটা নয় কি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন। তার মুখ থেকেই এই কথাগুলো গতকালকে তিনি যে বলেছিলেন সেটাও শোনাবো এই ভিডিওর মধ্যে। They are ineligible, it means they are ineligible for all times, whether prospective or retrospective, isn't it? 2021-এর নিয়োগে 3929টি ভ্যাকেন্সিতে নিয়োগ করতে গেলে বর্তমান ডেটে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তাদের নিয়োগ করতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিএড সম্পূর্ণভাবে প্রাথমিকে ইনএলিজিবল হয়ে গেল। তাই 3929-এর মধ্যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে আর কোনোভাবেই নিয়োগ করা সম্ভব নয়। 3929-এর মধ্যে কোনো বিএড ক্যান্ডিডেট থাকবে না। যারা শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেট আছে তারাই একমাত্র নিয়োগপত্র পাবে, তাদেরই মেরিট লিস্ট প্রকাশ পাবে, তাদের মেরিটের বেসিসে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? দায়ী একমাত্র পর্ষদ। পর্ষদের খামখেয়ালিপনার জন্যই এই 3929 জনের ভবিষ্যৎ
অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। বিশেষ করে বিএড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একদম পুরোপুরিভাবে অনিশ্চিতের মধ্যে চলে গেল। 2021 সালে যদি এই 3929 ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করে দিত তাহলে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই 3929 মামলাকারীদের মধ্যে যারা বিএড চাকরি প্রার্থী আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। কেননা আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটকে নতুন করে আর নিয়োগ করতে পারবে না পর্ষদ। যদি এর মধ্যে থাকা বিএড ক্যান্ডিডেটদের নিয়োগ করতে যায় পর্ষদ তাহলে কিন্তু নতুন করে আইনি জটিলতার মধ্যে পড়বে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে তখন কিন্তু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হবে। ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি কোনো মামলার ইন্ধন দিচ্ছি না, কিন্তু অতীতে ডিএলএড ক্যান্ডিডেটরা যেভাবে বিএডদেরকে বিভিন্ন ক্ষেত্রে বাতিলের জন্য লেগে পড়ে রয়েছে সেক্ষেত্রে এই অতীত অভিজ্ঞতার থেকেই কিন্তু একথা নিশ্চিতভাবে বলা যায়। গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 3929 এর অ্যাডভোকেট তিনি জানান কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 3929 এর সমস্ত ক্যান্ডিডেটকে নিয়োগ করার অর্ডার দেন। অর্থাৎ যারা পিটিশনার ছিল তাদেরকে সবাইকে নিয়োগ করার অর্ডার দিয়েছিলেন। সেখানে মেরিটের কোনো উল্লেখ তিনি করেননি। অর্থাৎ সেখানে যে মেরিটের বেসিসে নিয়োগ করা হবে সেই কথাটা তিনি উল্লেখ করেনি। কিন্তু ডিভিশন বেঞ্চে সেই মামলাটার একটু মডিফাই আসে। সেখানে তারা সংযোজন করে যে তাদের নিয়োগ করতে হবে, 3929 কে নিয়োগ করতে হবে, তবে সেটা মেরিটের বেসিসে। যদি কেউ মেরিটের মধ্যে আসতে পারেন তবে কিন্তু তারা নিয়োগে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। তো এই সুপ্রিম কোর্টে 3929 মামলার বর্তমান অবস্থা কি আছে স্ট্যাটাসটা আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জেনে নেব। চলুন সেখানে। সুপ্রিম কোর্টে গত 6 মার্চ 3929 মামলার শুনানি থাকলেও সেখানে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তার কারণ সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল যে বেঞ্চ সেই বেঞ্চ পরিবর্তন হচ্ছে, ফলে নতুন করে অ্যাসাইন হবে এই মামলাটি। সামনের বুধবার বা বৃহস্পতিবার যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে 3929 মামলার যে ডায়েরি নাম্বার রয়েছে 39305 অফ 2022 মামলাটির পিটিশনার রয়েছেন সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে যার ডায়েরি নাম্বার এখানে আবার উল্লেখ করা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি কেস নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এবং প্রেজেন্ট আর লাস্ট যে লিস্টেড হয়েছিল 6/3/2024 তারিখ অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে মামলাটি লিস্টেড হয়েছিল, কিন্তু শুনানি কিন্তু হয়নি। মাননীয় বিচারপতি জাস্টিস ঋষিকেশ রয় এবং অন্যদিকে সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল। বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পেন্ডিং ফর ফাইনাল হিয়ারিং। ফাইনাল হিয়ারিং এর জন্য বর্তমানে পেন্ডিং হয়ে রয়েছে। অ্যাডমিশন ডেট রয়েছে এখানে 5/2/2024 তারিখে। মামলাটি যেহেতু 6 তারিখে লিস্টেড ছিল সেহেতু 6 তারিখে কোনো শুনানি হয়নি, তাই কোনো রকম অর্ডার কপিও কিন্তু আপলোড হয়নি যেহেতু শুনানি হয়নি। তো যা লাস্ট জাজমেন্ট অর্ডার বা যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট অর্ডার দিয়েছিলেন 5/2/2024 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে লাস্ট অর্ডার এসেছিল। গত যে 6 তারিখে শুনানি হলো সেরকম কোনো কিছু অর্ডার কিন্তু আপলোড হয়নি, অর্থাৎ শুনানি হয়নি, তাহলে আপলোড হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটরা কি বর্তমানে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে? গতকালকের শুনানির মূল বক্তব্য কি ছিল? মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি অবজারভেশন লক্ষ্য করছেন? দেখুন, গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে বিএড ক্যান্ডিডেট আর ইনএলিজিবল ফর প্রসপেক্টিভ অর রেট্রোস্পেক্টিভ। সে যেটাই হোক না কেন, প্রসপেক্টিভ হোক বা রেট্রোস্পেক্টিভ হোক, যে কোনো পরিস্থিতিতে বিএড ক্যান্ডিডেটরা সম্পূর্ণভাবে বর্তমানে ইনএলিজিবল হয়ে যাচ্ছে। কিন্তু এখন বিষয় হলো সুপ্রিম কোর্টে যদি আমরা যাই বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলাগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা অলরেডি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হয়ে গেছেন, নিয়োগ পেয়ে গেছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি চাকরিতে থাকবে নাকি তাদের কি হবে তাদের ভবিষ্যৎ? তো মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খোলেননি, তেমন বিশেষ কিছু মন্তব্য করেননি। তবে এটুকু তারা পরিষ্কার করে দিয়েছেন যে বিএড ডিগ্রিটা প্রাথমিকে এলিজিবল হবে কিনা সেটা একটা রুল রেগুলেশনের বিষয়, কিন্তু অন্যদিকে বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা থাকবে কি থাকবে না সেটা একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বিষয়। তো দুটো বিষয় কিন্তু পৃথক বিষয়, একটা রুল রেগুলেশনের বিষয় আর একটা রিক্রুটমেন্টের বিষয়। তো রিক্রুটমেন্টের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা কোনো রকম ভাবে হাত দেব না, সেই বিষয়টা তিনি কিন্তু মন্তব্য করতে চাননি। যেহেতু তিনি মন্তব্য করতে চাননি সেহেতু এটুকু বোঝা যাচ্ছে যে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে প্রাথমিকে তাদের কোনোভাবেই ডিস্টার্ব করতে চায় না সুপ্রিম কোর্ট। তবে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড এর একটা ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে। এই মধ্যপ্রদেশ সরকারের ক্লারিফিকেশন মামলাটি
যতদিন না পর্যন্ত ফাইনাল আউটকাম বেরিয়ে আসছে, যতদিন ফাইনাল জাজমেন্ট আসছে, ততদিন কিন্তু 16,500 যে মামলা আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রয়েছে, সেখানে কিন্তু তিনি আর কোনো রকমভাবে শুনবেন না। অর্থাৎ তিনি যা শোনার শুনে নিয়েছেন, সমস্ত শুনানি কমপ্লিট হয়ে গেছে। তিনি শুধুমাত্র অর্ডার দেওয়ার জন্য মামলাটিকে সংরক্ষণ করে রেখেছেন। মধ্যপ্রদেশ সরকারের অর্ডার এসে গেলে, ক্ল্যারিফিকেশন এসে গেলেই তিনি কিন্তু অর্ডার দিয়ে দেবেন মধ্যপ্রদেশ। সুতরাং মধ্যপ্রদেশ সরকারের যে অর্ডার আসবে, এখানেও কিন্তু 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বিএডদের ক্ষেত্রেও তাই সেই একই অর্ডার কিন্তু কার্যকরী হবে পশ্চিমবঙ্গের জন্যেও। তাহলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে 3929 এর মধ্যে কোনো রকম ভাবে বিএড ক্যান্ডিডেটরা বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম ভাবে আর নিয়োগ পাবেন না, নিয়োগপত্র পাবেন না। কেননা বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে গেলেই কিন্তু আইনি জটিলতার মধ্যে পড়বে। তার পাশাপাশি যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড। সুতরাং তারাও কিন্তু যদি এর মধ্যে কেউ 3929 এর মধ্যে ইনক্লুড থেকে থাকেন, তবে তারাও কিন্তু নিয়োগ পাবেন না। শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন। যদি আপনি মেধার মধ্যে, মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড হতে পারেন, তবেই কিন্তু আপনি চাকরি পাবেন। এমনই কিন্তু অর্ডার আসতে চলেছে। তবে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে। সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে, সুপ্রিম কোর্ট যদি বলে না বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারে, কলকাতা হাইকোর্ট সেরকম নির্দেশ দেবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতোই বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারবে, তবে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে রাজ্যে 16,500 নিয়োগে বিএড ক্যান্ডিডেটরা সংকটপূর্ণ অবস্থায় আছেন কিনা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টই ফাইনাল ডিসিশন নেবে। তবে অতীতের মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস, তার বক্তব্য বা তার যে গতিবিধি, সেটা দেখে লক্ষ্য করা যাচ্ছিল যে যারা নিয়োগ অলরেডি পেয়ে গেছেন, তাদেরকে তারা ডিস্টার্ব করবেন না। সুতরাং তারা কিন্তু চাকরিতে সবহালে থাকবেন। তবে এখানে ক্ল্যারিফিকেশনের মামলাটি মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস মহাশয়, তিনিও কিন্তু রিটায়ারমেন্টের খুব কাছাকাছি, খুব অল্প সময় পরে কিন্তু রিটায়ারমেন্ট করবেন। সুতরাং তার আগে যদি এই মামলাটির আউটকাম বেরিয়ে যায় তো খুবই ভালো, আর না হলে কিন্তু মামলাটির আরও ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আমার ওপিনিয়ন যদি চান, 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটদের আপাতত কোনো সংকট নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এখন আমরা গতকালকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তিনি 3929 সম্পর্কে কি বলেছেন, মূল সামান্য বক্তব্যটা তুলে ধরবো এবং 16,500 রিক্রুটমেন্টের মধ্যে তিনি যে শুনানি করিয়েছিলেন, তার মূল বক্তব্যটা শুধুমাত্র তুলে ধরবো। Filling up 3929 vacant post by lot in respect of 2020 recruitment process. In the said writ petition, the petitioners filed a writ petition seeking their appointment in the unfilled vacancy of 2020. Unfilled vacancy declared in terms of the RTI information. Thereafter, the Honorable Justice Abhijit Why were the vacancies not filled up? Filled up, my lord, that known to my lord West Bengal Board of Primary Education. After my lord meeting as per the direction of the Honorable Court with the learned advocate and the learned advocate of the petitioner, we came to know there are remaining vacant post of 3929. There is a direction upon the my lord board to immediately fill up the post among the petitioners. Thereafter, West Bengal Board of Primary Education preferred an appeal. In the appeal, my lord, the Honorable Division Bench slightly modified the order of the single judge by saying that the appointment be given in terms of the merit, in terms of the marks in teacher eligibility test. Thereafter, What is the other mode of appointment? Not on merits. No. In the Honorable Single Judge, please to give direction upon the board to appoint the petitioner. Only the petitioners? Only the petitioners in the remaining post. And the Honorable Division Bench was pleased to modify the order to that effect that in terms of merit, the post should be filled up. Against that, my lord, SLP is pending until unless the issue is decided, where, my lord, and several application is filed regarding the DLED candidates also filed, BA candidate also filed regarding 2020 recruitment process. After Devesh Sharma order, and that's, the issue is pending still before the Honorable Supreme Court. Now, if the issue remains pending, you never know. The matter is listed. Last Wednesday, matter is item number 105, but could not reach because the Constitution bench is going on before the Supreme Court. It will reach by. The court has so many constitution benches, and the matter will not be heard. Probably it will reach by Wednesday or Thursday. Deferred for years and months together. Well, my submission is the order by the Supreme Court, my lord, as the prospective effect, not the retrospective, because no and nothing has been mentioned in the said order by saying that since 2018, where the appointment given by the BEd candidate has been cancelled and terminated. No, they have not cancelled, but the document has been shown today by your learned friend
page 115, possibly it was read out. It is from the board. From the board. This is in respect of 2022 recruitment process, where my lord, I appeared also in the before the Supreme Court. It says that it has been estimated that consequentially 7434, the number that you mentioned is 2 something, this is 7434, Four. or more or less persons who were appointed since the date of issuance of notification of NCTE 20th June 2018 18, yes, under the recruitment rules of 2016 16. with B.Ed training will have to be dealt in accordance with the declaration of law by the High Court, by the Honorable Court, which is likely to create further huge vacancy in the state in addition to the regular vacancy. So they have at least got an impression that it will have retrospective operation, and that is the reason a reworking is required to be made. The B.Ed has to go out and it has to be filled in by the DLED But the candidate. judgment of Devesh Sharma never said so. The judgment of Devesh Sharma mentioned that the B.Ed candidates are ineligible. Eligible for primary recruitment. If they are ineligible, it means they are ineligible for all times, whether prospective or retrospective. Isn't it? It is not that from today, suddenly I become ineligible. But the advertisement published on in the year 2020 recruitment Yes. process. This is Completed. where the court comes in. Yes. The court's order says, if a particular degree is said to be not in accordance with the criteria or whatever, One review application also pending. That my information is there before the Honorable Supreme Court. let the review Amazing. be pending. The Supreme Court will take a decision as and when it is taken up. Why will this matter be held up, you please say? No. That, No reason to hold this up, but because it is better everything goes before the Supreme Court and let the court take a decision that this is There one of is the a- views that is possible. there is a order of stay upon the my lord remaining vacant post of 2020 recruitment process also by the Honorable Supreme Court. If there is a Until further. stay, My learned But- friend is seeking my lord their reservation in respect of certain post. if there is a stay, as Yes, you yes, said, the order is there. The learned advocate assuming also. there is a stay, right? That does not prevent this court to pass any order. The stay is there, it is there. Because right now here the court is not directing the authorities to recruit anybody, to give appointment letter, to cancel, nothing of the sort. Yes. The law is to be declared first, Yes. and then only its application comes. Yes, ma'am. The manner in which Devesh has been done, law has been declared. Yes. Now, anybody who's aggrieved can always go up and let all the matters, if they are taken up in one go, then all these complications may not be there. Otherwise, see, from MP, one order is passed, from Patna, another is passed, from Calcutta, another is passed. Different states. This is, it's a pan-India notification. Until unless review application is disposed of, my lord, anything, my lord, towards my lord, because my lord, the effect of the order must be decided first, whether it is retrospective or prospective. According to The plain reading, Supreme Court has already passed an order. Now let the High Courts decide as to whether it will be retrospective or prospective, and if in the future or any time to come the Supreme Court decides it for itself, then the High Court's order will go. তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।